আমার সেই দিকে বাড়ি, আমার ওই সেই হুট করে পড়ির মত পালিয়েছে আমার ছেলে নাতি ছেলে হুট করে পালার মত মানুষ বাড়ি এসে কালাম মারে হাতের দিয়ে মাথায় বাঘায় রেখে দে আর বলতো এই মতো বাড়ি দেখে রড দিয়ে বাঘের কি বাড়ি আমার ছেলে শেষ করে দিল এমন কাজ করলাম। এখন আমরা ফলনা বিশ্বাস চাই, লোকের আমরা বিশ্বাস চাই, ফলনা বিচার আমরা কোনো বিচারই চাই। আমি বিশ্বাস চাই, সঠিক বিশ্বাস চাই। আমার ছেলেকে যেভাবে মারল আমার চোখে পা, আমার বুক খালি করল, ওর মা বাবার জন্য বুক খালি হয়, ওর মা বাবা যেন জীবন শান্তিতে বাস করে না। আমার বলে ছেলে যেন আমার মারলো, ওর মা বাবা যেন কি যন্ত্রণার কি অশান্তি। প্রিয় দর্শক, আমি এই যে অবস্থান অর্থাৎ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়নের আশানগর গ্রামে, এবং এই আশানগর গ্রামেই তরুণ একটা ছেলে, যে একেবারে উঠতি বয়সের একটা ছেলে, তৌফিকুর রহমান নাম, এবং যার পিতার নাম হচ্ছে জহুরুল ইসলাম। এবং এই ছেলেটা অত্যন্ত মেধাবী ছেলেই এবং অত্যন্ত ভালো ছেলে, কিন্তু দুঃখজনক হলেও যে পারিবারিক শত্রুতা ধরেই অর্থাৎ জমি বিরোধকে কেন্দ্র করেই প্রতিবেশী তারই আপন লোক, কিন্তু এই আপন লোকের দ্বারা কিন্তু পরবর্তীতে এই টাইমের দিকে প্রায় আর কি, অর্থাৎ বিকালের টাইমই প্রায় প্রতিবেশী অর্থাৎ নিকটতম যে লোক, তারা যে লোকগুলো ছিল, তারা কিন্তু মূলত তার বাবাকে না পেয়ে কিন্তু মূলত তাকে কিন্তু নির্মম ভাবে এবং বাবাকেও পরবর্তীতে আঘাত করে আর কি। তো এই বিষয়টা নিয়ে দীর্ঘ প্রায় আজকে প্রায় 10 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেল, এবং অতিবাহিত হওয়ার পরে ইতিমধ্যে প্রায় যে কয়েকজন আসামি ছিল তার মধ্যে 2 জন ব্যতীত সবকটা আসামি কিন্তু এখন জামিনে কিন্তু তারা মুক্ত হয়েছেন, এবং জামিনে কিন্তু তারা অলরেডি বের হয়েছেন। এবং জামিনে বের হওয়ার পরে এখন বড় দুঃখজনক এবং সত্যটা হলো যে এরাই কিন্তু এখন এই নিহতর যে তৌফিক, তার পরিবারকে কিন্তু নানাভাবে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম হামকি ধুমকি দিয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা নিয়ে আমি যেহেতু তৌফিকুর রহমানের তার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছি, এবং তার বাবা মা কিন্তু আমার পাশে কিন্তু উপস্থিত আছেন, এবং তার তৌফিকুর রহমানের দাদাও কিন্তু পাশে উপস্থিত আছেন, যিনি কিন্তু এই জমির যে মূল মালিক সে কিন্তু পাশে উপস্থিত আছেন। তো তাদের সাথে একটু কথা বলবো, এবং বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটি একটু তার বাবার কাছ থেকে একটু শোনার জন্য চেষ্টা করব, যে তার যেহেতু ছেলে যেহেতু মারা গেছেন দীর্ঘ 5 মাস, এবং মামলার কি অগ্রগতি, মামলার কি অবস্থান, পাশাপাশি আসলে যারা আসামি তারা আসলে বিষয়টা কি বলেন, তাদের মুখ থেকে কথাগুলো শোনার চেষ্টা করি। আমার ছেলে জমি জায়গা নিয়ে হলো, আমার আব্বার জমি ওরা জোর করে আবাদ করে খাই, আমরা চাতে গেলে সে জমি জায়গা দেয় না, এবং আমি টাকা পাতাম উল্টা আমাদের আমার বাড়িতে আমার ছেলে দিয়ে, আমার স্ত্রী দিয়ে, আমার ছোট ভাই দিয়ে বসেছিলাম। আমার ঘরে তাড়ি মাঠে দৌড় মারলাম, তাও আমার ছেলেকে রক্ষা দিল না, আমাকে মারিছে, আমার হাত ভেঙে দিয়েছিল, আমার মাথায় 12টা সেলাই গেছিল, আমি মর্মান্তিক অবস্থায়। এরা কারা এই কাজগুলো করছিল? আমার চাচা, আপন চাচা, চাচাতি ভাই তারা, এবং হলো নালচান, শাহিন, কালাম, ইবাজুল, সালাম, নাজমুল, মহাসেন, রঞ্জিত, তারপরে জুলহাক, পাশা, মহাবুল, তারপরে রঞ্জিত হুকুম দিয়ে পরে হলো আমার ছেলেটাকে নির্মম ভাবে বাড়িতে, আমার ছেলে যে ক্ষমা চাইলো যে দাদা আমাকে মারিস না, আমরা জমি জায়গা কিচ্ছু নেব না, কিন্তু আমার ছেলে মাপ চাওয়ার পরও এমনই পাষাণ, সে আমার ছেলেটাকে বাঁচতে দিল না। আমার ছেলেকে রামদাদি খুব মারছিল, আমার ছেলেকে মারার পরে আমার ছেলেটা হলো অসুস্থ হয়ে যায়, যাওয়ার পরে আমরা রাজশাহী হাসপাতালে যাই, আমার ছেলে মারা যায়। দর্শক, আমরা বাবার কাছে শুনছিলাম, আমরা বাবার কাছে আরো কথা শুনবো, আমি একটু মায়ের কাছ থেকে কথাগুলো শোনার চেষ্টা করি। আচ্ছা, আপনার ছেলে তো যেহেতু এখন তো নাই, আপনি তো মা, তো বর্তমান কি পরিস্থিতি একটু বলেন তো? পরিস্থিতি আমাদের ভালো না। যেমন এখন আমাকে যারা আমার ছেলে মারি থেকে গেছে, তারা আমার ছোট ছেলে, আমার বাঁধন, আমাকে মারি ফেলা, আমার স্বামীকে যে কোনো সময় বসে মারি ফেলবো। তারা হুমকি দিয়েছে, বাজার ঘাটে বলা কাউ করছে,
অন্য অন্য জায়গায় মিটিং করছে, সন্ত্রাস ভাড়া করছে, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ভাড়া করছে, এরা বলছে মারি ফেলবো। তো আমরা খুব মনে করো যে আমার ছেলে তো, আমি আমার সামনে এসে আমার ঘরে আমার ছেলে মোবাইল ছিল, আমি এখানে বসি, এভাবে তারা এসে তাড়ি মারিয়ে গেল। তাও আমরা স্বামী দিয়ে আমি দিয়ে আমার ছেলে দিয়ে দৌড় মারলাম মাঠে। তাও আমার ছেলে বললো, মা বললাম যে বললো যে আমাকে দাদা মারিস নি, মরে যাবো। আমার স্বামীকে মারি ফেললো, আমার ছেলে যাই দৌড়ি পেলো, আমার ছেলেকে মারলো, আমার ছোট ছেলেকে মারলো, আমাকে মারলো, আমার দেওরকে মারলো, আমার দাইদিকে মারলো, সবাইকে এক কলতে মায়েরই 60 দৌড় মারলো। তারপরও তারা চলে গেছে, জনগণ আমার ছেলে নিয়ে কুষ্টায় চলে গেছে। আমার ছেলে অসুস্থ, আমি কুষ্টায় যাই চিকিৎসা করছি। চিকিৎসা আমাকে কুষ্টাইতে রিলিজ করে দিল, আমি রাজ্যে চলে গেলাম। রাজ্যে যাই আমার ছেলে সেখানে যাই, ভোর সকাল 4:30 ছেলে আমার মারা যায়। তারপরে শুনছি আমার দেওরকে নিয়ে যাই কুষ্টায়, কেস করেছে। কিন্তু আমি যে কয়জন মারিছে, আমার নিজের সামনে মারলো। মনে করো মাছে শাহিন, নালচান, মনে করো কালাম, আসাদুল, নাজমুল, সিরাজ, সালাম, ইবাজুল, জুলহাক, আসাদুল, পাশা, মহাবুল, ইমন, মজনু, আমার রঞ্জিত, মহাসেন, আমার ছেলে আমার সামনে দিব্য মাছ সামনে ঠেকাই যাইছি। কিন্তু আমি আবার বাড়িতে আমার ছেলে মাটি দেওয়ার পরে আমার ছেলে নিয়ে আমি কোর্টে যাই। আমি 16 জনের নামে কেস খেয়েছি, সেটি অস্তিত্ব আছে। কিন্তু আমি এই 16 জনের নামেই কেসে আমি চাই, 16 জনকে আমি চাই, বিচার চাই। 16 জনের নামকে আমি কাউকে ছাড়ি দেব না। কিন্তু এই 16 জন এখন এই কেটের কেস এখানে আছে, আমি এই 1 নম্বর 2 নম্বর আসামি জামিন হয়নি। কিন্তু জামিন না হয় তারা এই মাঠে আসছে মাতৃ, ও মাঠে আসছে মাতৃ, বাড়িতে চলে আসছে। কিন্তু আমাদের বাড়ি, আমার বাড়ির পর্যন্ত পুষে যাইছে আমাকে মাতৃ। এর আমি কি বিচার করবো, আমাকে কি আইনে বিচার দেবে? আপনার কাছে আমি অনুরোধ করছি যে আমার ছেলের বিচার তো আপনি এইটি করে বিচারটা করে দিবেন। কিন্তু আমার ছেলের ওরা আমাকেও বাঁচতে দেবে না, আমার স্বামীকেও বাঁচতে দেবে না, আমার ছোট ছেলেকেও বাঁচতে দেবে না। কখন কোন সময় আমাকে রাইসি মারি ফেলবে, বোম মারার কথা বলছে, এই হুমকি দিয়েছে, মনে করেন যে মারি ফেলবো, ওকে বোম মারি পুড়িয়ে দেবো, ওকে ঘর বাড়ি পুড়িয়ে দেবো, এরম সব সময়ের জন্য হুমকি। প্রত্যেক কোনো সময় আমার আত্মীয়, কোনো সময়ের জন্য আমরা শান্তি চেষ্ট নেই। আর রঞ্জিত মহাসেন সব সময়ের জন্য হুকুম দিয়েছে, রঞ্জিত বলছে যুগে ওর বংশ সাফ করে দেবো। আর সালাম আর নাজমুল বলছে, আর কালাম বলছে যে যদি আমরা বাড়ি না উঠতে পারি তো মহাসেনকে আর রঞ্জিতকে মেরে দেবো, যে আমরা বাড়ি উঠবো। এই কথাটা ওরা মানে প্রতি মুহূর্তে মিটিং করছে আশপাশে। দর্শক, আমরা তৌফিকুর রহমানের মায়ের কাছ থেকে কথাগুলো শুনছিলাম। আসলে যারা প্রতিপক্ষ, বিশেষ করে আসামি, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এভাবেই হামকি দিচ্ছে, যেটা কিন্তু আমরা তৌফিকের মায়ের কাছ থেকে কথাগুলো শুনছিলাম। আসলে যেহেতু জমি, কিন্তু যেহেতু আমি প্রথমে শুরুতে প্রারম্ভিক কথার শুরুতে একটা কথা বলছিলাম যে জমি যখন একটা জম হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আসলে তার বিচার ফয়সালা করাটা কিন্তু খুব একটা কষ্ট এবং দায়সাধ্য হয়। এই বিষয়টা নিয়েই আমি তৌফিকুর রহমানের দাদা উপস্থিত আছেন, একটু তার কাছ থেকে এই জমির বিষয়টা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এই যে আপনার নাতি ছেলে, তো যে ঘটনার কথা শুনলাম আর কি, তো জমির বিষয়টা একটু বলেন তো আসলে কি? এই জমি আমার বাপের জমি, আমরা ভাই 3 দিই, কোনো সময় আমাকে দখল দিতে চাই না। হাম্বা ডাম্বা করে তো তারা জোর করে খাবে, জমি ভালো মন্দ মিল তাল করে খাবে তা না, জমি তারা বেশি করে তৈরি খাবে। আমরা নিতে গেলে আমাকে আর মাছ ধরে হয়। 70 বছর থেকে এরকম চলছে। আমার বয়স 70 বছর। 93 সালে আমার বাপ মরে গেছে, বাপের এখন আমার জমি মালিক। 93 সালে থেকে জমি আমি পাইনি। দুই ভাই জোট করে এখনো বাঁশ বাগান আছে, আমরা মারুন ধরুন সে বাঁশ বাগান এখনো জোর করে আমরা বলতে তুই বাঁশ রাখ, আমাকে রয়ালি দে, সেও দেবে না। জমি এই 2 লাখ টাকা নিয়েছে, 10 কাঠা জমি রেখেছে, সে ভুটকুনা গেছে, 3 ফসল হয়ে গেছে। সে জমি সাইড যায় আমাকে দুর্গতি এই পর্যন্ত হয়েছে। এই পর্যন্ত বাপ মরে যায়, এই পর্যন্ত জমি দিনে জমি আরাম হয়, জমির ওরা জোর করে নেবে। ওকে জোর ছাড়া কোনো কাজ হবে, কোনো টাকা টুকি হয়তো আমার সাইডে হয়তো কোনো টাকা টুকি সাইডে ফিরে নিল, তা নিয়েও দেখা যায় চাইদ গাড়ি মারামারি কি দেবো নাকি, আর আমার একটা জোরের কাজ আমল হয়ে গেছে তাকে। এইভাবে চলছে, এইভাবে আমরা এখন কি করবো? এখন এই সেইটি এখন এই কালা এই যে এরা তোমার আমার ওই চাচাইতে ভাইকের কালামের বাপরা ওকে ডাইকি ডুকি নি আমাকে ওইখানে, আমি পথে বসছিলাম, পথে বসে থাকতে এসে আমাকে রীতি রকম বাড়াইলো। আমার এইগুলো আমি বসি, আমার খুব অসুবিধা মাথায় থেকে এগুলো বাড়ি ধরি পথে আমাকে গড়ি আমার আমার সাইডে ফিলি মারি ফেলে, আমার এই যে এই পিটার বউ আমার আর সাইডে আমার সাইডে ফিলি সব এখানে বসি মারি ফেলালো, কেউ ঠেকাবো ঠেকা নিল ওখানে, ওরা এসে এইখান দেখি তো
তোমার আমার এই ছেলে ধারণা করেছে, এই আশাদুল্লাহটার লোক আছে ওই আড্ডাকে ধারণা, ও আইস আমার ছেলে হয়তো মানে সামনে পেতে যে ও মারামার হবে না, ও তো ঘুরে নিয়ে যাবে। ও বুঝেছে এই শালারা দৌড় মার, না নে দৌড় মার, তোরা দৌড় মার। ও যখন দৌড় মারিয়েছে এখান থেকে, এখন ও বোধহয় ধর শালাকে ওঠানে মাঠে যাই করলে যে তাইলি ধরে যাই। আমার ছেলে বিরাট বাড়ি, আমার ওই ছেলে হুট করে পড়ির মত পালিয়েছে। আমার ছেলে নাতি ছেলে হুট করে পালার মত মানুষ মাঝে এসে কালাম মারে হাতে মাথায় বাঘায় রেখে দে। আর মোল তো এমন মারি দেখে রড দিয়ে বাঘের কি মারি আমার ছেলে শেষ করে দিল। এমন কাজ করলাম আমার ছেলে। এখন আমরা 16টা বিচার চাই, 16টা লোকের আমরা বিচার চাই, 16টা বিচার আমরা কোনো বিচারই চাই। দর্শক, আমরা তৌফিকুর রহমানের দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম। আমরা আবারও ফিরে আসছি আপনার তৌফিকের যে বাবা, এবং যেহেতু কোর্টে অলরেডি আমার হাতের যে কফিটা আছে এটা কিন্তু মামলারই কফি, এবং এটা কিন্তু মূলত কোর্ট পরবর্তীতে এই তৌফিকুর রহমানের বাবা কিন্তু কোর্টে কিন্তু মামলা করে থামনার পাশাপাশি, এবং এই বিষয়টাই আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে দুইটা কেসের আমরা এটা তো দেখছি কোর্টের, জি এটা আচ্ছা প্রথম তো কেস হয় আপনি থানাতেই, জি প্রথম কেসে থানাতে। আচ্ছা এই দুইটা কেসের অর্থাৎ একটু যদি বলতেন বিষয়টা। ওই আমার ছোট ভাই বাদী হয়ে একটা কেস করেছিল, আমরা আসামি সম্পন্ন ওখানে যুক্ত হয়েছিল না। 16 জন আসামি হয়েছিল, 16 জন আসামি হয়েছিল না, 11টা আসামির নামে কেস হয়েছিল। কেস রেকর্ড হয়ে গেছিল, যাওয়ার পরে আমি কোনো আসামি ঢোকাতেও পারিনি, কিছুই না। এই হিসাবে আমি আবার ফের কোর্টে একটা কেস করেছি। সেই হিসাবে আপনার কোর্টের কেস। জি, এখানে আসামি কয়জন? কোর্টের কেসে 16 জন আসামি আছে। 16 জন আছে। জি, আচ্ছা, এখন বহাল রাখতে চাচ্ছেন কোনটা? আমরা 16 জন আসামি, ওই কেসটা আমরা বহাল রাখবো। জি কোর্টের কেসটা। জি, এই কেসটার তদন্ত চলছে, তদন্ত চলে। আমরা ওই বললাম তো 16 জনে রাখবো, 16 জনকে রাখবো আমরা। 16 জন আমার ছেলে আমার সামনে আমার হাতে পারাইছে, আমার ছেলে মারলো, আমি মাপ চাইছি, পা ধরেছি, তাও মানিনি। কিন্তু আমি 16 জনের ভিতর তাহলে জামিনে কি আছে কেউ? 16 জনের বিষয়ে ওই এই কেসের সাথে তো মনে করেন না 16 জন মিলে যুক্ত। তার মধ্যে 11 জনের মধ্যে 9 জন জামিন আছে, আর বাদ বাকি লোক সবাই এড়া আছে। ওই কেসটা তো এখনো চালু হয় নাই। 2 জন ব্যতীত। জি, এই 2 জন আছে, এরা কি প্রধান? জি, এরা 1 নম্বর 2 নম্বর আসামি। কি চাচ্ছেন এখন? আমি বিচার চাই, সঠিক বিচার চাই, ফাঁসি চাই। আমি নালচান, শাহিনের, কালামের, ইমনের, নাজমুল, সালামের, এই কটা লোকের আমি ফাঁসি দেখতে চাই। তা আমার ছেলেকে যেভাবে মারলাম আমার চোখে পায়, আমার বুক খালি করলে ওর মা বাবার বুক খালি হয়। ওর মা বাবা যেন জীবন শান্তিতে বাস করে না, আমার কোলে ছেলে যেন আমার মারলো। ওর মা বাবা যেন কি যন্ত্রণার, কি অশান্তি, ওর মা বাবা যেন জানে যে এই যন্ত্রণা আমার ছেলে মারি হয়েছে। দর্শক, আসলে সন্তান হারার মায়ের আহাজারি কথা আসলে বলে শেষ করা যায় না। আজকে তৌফিকুর রহমান যেহেতু একেবারেই উঠতি বয়সের একটা যুবক, এবং সেই জায়গাতে কিন্তু সে আপন নিকটতম লোকের কাছেই কিন্তু সে নির্মমভাবে হত্যার শিকার হয়, এবং ফলশ্রুতিতে কিন্তু আজকে প্রায় দীর্ঘ 5 মাস অতিবাহিত হয়েছেন। কিন্তু সেই 5 মাসে 19 দিন, পরিবার যেটা বলছেন 5 মাসে 19 দিন, এবং সেখানে কিন্তু অলরেডি মামলা যেহেতু চলমান আছে, এবং আসামেও অলরেডি আটক তো একজনই হয়নি। জি না, আটক হয় মারার সময় একজন আসামি আটক হয়েছিল, হওয়ার পরে 1-1.5 মাস জেল কাটি মুরব্বী বাড়ি গেছে। মহাসিনী। দর্শক, আমরা কতগুলো শুনছিলাম। আমরা এই কেসের মূলত একজন আসামি ছিল, অর্থাৎ 10 নম্বর যিনি ছিলেন তিনি পরবর্তীতে জামিনে মুক্ত পান, এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আরো যে সমস্ত আসামি ছিল তারাও কিন্তু অলরেডি এখন জামিনে অবস্থায় আছে, এবং 2 জন কিন্তু বিশেষ করে যারা প্রধান 2 জন যে আসামি তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। তো সেই ক্ষেত্রে এই পরিবার, এই যে তৌফিকুর রহমান তৌফিকের পরিবার কিন্তু এখন তাদের চাওয়া কিন্তু শুধু একটাই, যে যেহেতু তারা ছেলেকে ফিরে পাবে না, কিন্তু তারা একটাই সরকারের কাছে আদালতের মাধ্যমে এবং আইনের মাধ্যমে তারা প্রত্যাশা করছেন যে তার ছেলেকে যেভাবে নির্মমভাবে যেভাবে শিকার হয়েছেন, এবং তার ফলশ্রুতিতে যেহেতু এখন মামলা আছে, এবং তারা আইনের মাধ্যমে তার এই সমস্ত যে সমস্ত আসামি করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ আদালত
তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টডিতে ফাঁসির ব্যবস্থা করবেন। এই পরিবার কিন্তু এখন সেটাই কিন্তু প্রত্যাশা করছেন এবং তারা কিন্তু সেই কথা কিন্তু আমাদের সামনে কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করছেন। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়নে যে আসাননগর গ্রামে যে গেল 10ই মে যে ঘটনার শিকার হয় তৌফিকুর রহমান, সেই তৌফিকুর রহমানের যে বাড়িতে দাঁড়িয়ে যে সর্বশেষ যে অবস্থাটা, সেই অবস্থাটা পরিবারের মুখ থেকে এতক্ষণ ধরে আপনাদের আমি সেটা সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।